হ্যালো ব্রেন। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ সংখ্যা নতুন করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলা যায়। এর মধ্যে গত 24 ঘন্টায় কমপক্ষে 15 থেকে 20টা কান্ট্রি মূলত মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার জন্য সিরিয়াস ওয়ার্নিং জারি করেছে। এর মধ্যে ইউএসএ, ইউকে, ইউরোপীয় ইউনিয়ন, চায়না, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো রয়েছে, ইনক্লুডিং অল দো সিরিয়াস কান্ট্রি যারা মূলত সত্যিকার অর্থে নিজেদের সিটিজেন নিয়ে মোটামুটিভাবে সিরিয়াস। আপনাদের সবাইকে মনে করিয়ে দিই, গত 27শে ফেব্রুয়ারি ঠিক একই ধরনের একটা ওয়ার্নিং এই দেশগুলো জারি করেছিল এবং 28 তারিখ আমরা যুদ্ধ দেখতে পেয়েছি। যে একটা কারণে আপনি আন্দাজ করতে পারেন যে কেন যুদ্ধ পরিস্থিতি একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর পেছনে বেশ অনেকগুলো ইকুয়েশন রয়েছে। এই প্রত্যেকটা কান্ট্রি যে নামগুলো নিয়েছে, ফর এক্সাম্পল চায়না, এরা ক্লিয়ারলি জানে আন্ডারহুডে কী চলছে, কীভাবে হচ্ছে, নেক্সট প্রসেসগুলো কী হবে। সো তারা যখন কোনো ওয়ার্নিং জারি করে, এটাকে আপনি সিরিয়াসলি নিতে হবে এই জন্য যে তাদের কাছে সিরিয়াস একটা ইন্টেলিজেন্স রয়েছে, যে ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তারা মূলত আগে থেকে আন্দাজ করতে পারে যে সামনের দিনগুলোতে কী হতে যাচ্ছে। সো সেই কান্ট্রিগুলো যখন একটা লিভিং ওয়ার্নিং জারি করেছে যে ইরান এবং মিডল ইস্টের সবগুলো দেশ থেকে, তখন আপনাকে বুঝতে হবে যে খুব দ্রুত সময়ের মধ্যে বড় কিছু পরিবর্তন হতে যাচ্ছে। অ্যান্ড বড় কিছু পরিবর্তন যে হতে যাচ্ছে সেটার সিমটমসগুলো খুব ক্লিয়ার। এর মধ্যে গত 12 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি C-17 ট্যাঙ্কার, লিফটিং ট্যাঙ্কার মূলত হচ্ছে মধ্যপ্রাচ্যে মুভ করেছে। অন্তত 200-রও বেশি ফাইটার জেট মধ্যপ্রাচ্যে নতুন করে মোতায়েন করা হয়েছে এবং আগের 1200-র সাথে এই 200 অ্যাড হয়েছে। এর সাথে আরও 2500-র মতো কমান্ডো বা আমেরিকান সোলজার এখানে মোতায়েন করা হয়েছে। এর সাথে ইউএসএস, জেরাল্ড এয়ারফোর্স, বুশ এবং এ ধরনের মতো সব মিলে 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার এই মুহূর্তে রেড সি এবং অ্যারাবিয়ান সি, পার্সিয়ান গলফের কাছাকাছি এরিয়া লাইক অ্যারাবিয়ান সি এবং গলফ অফ ওমানের এরিয়াতে মোতায়েন করা হয়েছে, যারা এখন প্যাট্রোলিংয়ে রয়েছে। একই সাথে এখানে ডেস্ট্রয়ার, ল্যান্ডিং ক্যারিয়ার এমন যতগুলো রয়েছে তার আগে থেকে মোতায়েন করা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে সাবমেরিনের মোতায়েন রয়েছে। সো এর সাথে সাথে অ্যাটাক হেলিকপ্টার এবং যত ধরনের ইনস্ট্যান্ট অ্যাটাক করার মতো ইকুইপমেন্ট প্রয়োজন তার সব কিছু মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে জড়ো করেছে ইউএসএ এবং ইসরায়েল। সো ইউএসএ ইসরায়েলের এই প্রিপারেশনকে আপনি হালকাভাবে কোনোভাবে নেওয়ার কিছু নেই, যার একটা কারণ হচ্ছে ওই কান্ট্রিগুলো ওয়ার্নিং জারি করেছে এখান থেকে সরে যাওয়ার, এবং ইউএস ইসরায়েলের প্রিপারেশন বলছে তারা নতুন করে অ্যাটাক করবে। এটার আরও বড় সিমটমস হচ্ছে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্যাট্রোলিং হয়েছে মূলত সিরিয়া এবং ইরাকের আকাশসীমায় জুড়ে C-135 রিফিলিং ট্যাঙ্কার এবং ইসরায়েলি ইউএসের যতগুলো ফাইটার জেট রয়েছে তারা এখানে একটা সিমুলেশন চালিয়েছে নিজেদের মধ্যে যে এই আকাশসীমা ব্যবহার করে তারা কীভাবে ইরানে অ্যাটাক করবে, এবং অ্যারাবিয়ান সি এরিয়াতে ঠিক একই ধরনের তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো থেকে সিমুলেশন তারা চালিয়েছে। সো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে ওয়ারের নেক্সট স্টেপের যে প্রিপারেশন ছিল বা প্রয়োজন ছিল তার পুরোটা তারা এই মুহূর্তে সেরে যাচ্ছে। যদিও জিসিসি কান্ট্রিগুলোর আকাশসীমা এই মুহূর্তে ব্যবহার করার কোনো লক্ষণ বা সিমুলেশনের ক্ষেত্রে দেখা যায়নি, কিন্তু তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ারের মুভিং চলছে সেটা বোঝা যায় যে সেই অঞ্চলেও তাদের উপস্থিতি এই মুহূর্তে রয়েছে। তাদের সিমুলেশন, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার মুভমেন্ট এবং যত ধরনের মিলিটারি অ্যাসেট মুভমেন্ট রয়েছে সেগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন এবং সুপার পাওয়ার কান্ট্রিগুলো লাইক রাশিয়া, চায়না এবং এদিকে ইউকে এবং ইউরোপীয় ইউনিয়ন, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর যে লিভিং ওয়ার্নিং রয়েছে এগুলোকে যদি আপনি ইকুয়েশন হিসেবে দাঁড় করান, তাহলে এটা নিশ্চিত যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে। এখানে আগামী দিনগুলোতে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে। ইন দ্য সেম টাইম এই পয়েন্টে এসে যদি আপনি তাকান, পৃথিবীর প্রায় সব দেশ তাদের লিভিং ওয়ার্নিং যেখানে জারি করেছে, বাংলাদেশ একদম মুখে তালা দিয়ে বসে আছে, কোনো ধরনের আওয়াজ নেই, লাইক তারা কিছুই জানে না। সো জানে না এবং জানবে না, কোনোদিন বলবেও না। যদি এখানে 2-4 জন মরে যায়, যেমনটা আগে আপনি দেখেছেন অনেকে মারা গেছে, তাদেরকে এনে জাস্ট লাশটা উপহার দিয়েছে পরিবারকে। সম্ভবত অ্যাজ এ কান্ট্রি হিসেবে আমাদের সরকার এইটুকু করার ক্ষমতা আছে, এর বাইরে কিছুই করার ক্ষমতা নেই। অ্যান্ড আমি যতদূর পর্যন্ত এখন পর্যন্ত নিউজ দেখতে পেলাম তার মধ্যে অনেকগুলো সিরিয়াস নিউজ রয়েছে ইরানের পক্ষ থেকে, যেখানে ইরান স্ট্রাইকিং পজিশনে রয়েছে, কমপ্লিটলি স্ট্রাইকিং পজিশনে রয়েছে। ইউএস এবং ইসরায়েল যতটা প্রিপারেশন নিয়েছে, সিমুলেশন করে গিয়েছে, ওয়ার প্র্যাকটিস করে গিয়েছে, নেক্সট কীভাবে অ্যাটাক করবে তার টার্গেটিং পজিশন কমপ্লিটলি সেট করে দিয়েছে। ইসরায়েল ক্লিয়ারলি বলেছে যে বাইদি গালিবাফের মতো যতগুলো টপ লিডার রয়েছে তাদের সবাইকে সে অ্যাসাসিনেশন করবে। সেখানে ইরান ক্লিয়ারলি বলেছে স্ট্রাইকিং পজিশনে তার ফুল মিলিটারি এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এবং তারা যে কোনো ধরনের অ্যাটাকের চূড়ান্ত পর্যায়ে জবাব দিবে, এবং এবারের জবাবের পর মধ্যপ্রাচ্য ইনহেবিটেবল আর থাকবে না। ঠিক এভাবে তারা ওয়ার্নিং জারি করেছে। একই সাথে গতকালকে
একটা মিলিটারির দিক থেকে সিরিয়াস কিছু ওয়ার্নিং এবং সিরিয়াস কিছু নতুন এডিশন যোগ হয়েছে, সেটাকে আপনি এভাবে দেখতে পারেন যে এন্টায়ার মিলিটারিতে কোনো ধরনের নেগোসিয়েশন কমপ্লিটলি ফরবিডেন করে দিয়েছেন মূলত মুস্তাফা আলী খামিনি। তিনি ক্লিয়ারলি বলেছেন যে আন্ডার দিস সার্কামস্টেন্সেস এই মুহূর্তে কমপ্লিটলি কোনো ধরনের নেগোসিয়েশন আমেরিকার সাথে অন্তত করা যাবে না। সো ইরানের সুপ্রিম লিডার থেকে এসেছে, তারা কোনো ধরনের নেগোসিয়েশন করা যাবে না, লাইক এটা ফতুয়ার মতো আপনি ধরে নিতে পারেন, করা যাবে না। সো ইরানের যত পলিটিক্যাল লিডার আছে, যত মিলিটারি লিডার আছে, কিংবা তাদের যত নেগোসিয়েশন টিম ছিল, সেটা কমপ্লিটলি ডিটাচড হয়ে গেছে এন্টায়ার নেগোসিয়েশন থেকে। যার মিনিংস হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ইউনিলিটারাল সিজফায়ার করেছে এটার কোনো ভিত্তি নেই, তারা যে কোনো মুহূর্তে ওয়ারে জড়িয়ে যেতে পারে। এবং এই সময়ের মধ্যে মুস্তাফা আলী খামিনি থেকে ডিটাচড কমপ্লিটলি, লাইক মোজাইকের যে আলটিমেট সিস্টেম সেটা হচ্ছে ডিটাচ থাকা এবং মুভমেন্ট এগিয়ে নিয়ে যাওয়া। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এন্টায়ার মিলিটারি এবং পলিটিক্যাল লিডারশিপকে 3-4টা ভাগে বিভক্ত করা হয়ে গেছে, যার পলিটিক্যাল লিডারশিপটা এই মুহূর্তে কমপ্লিটলি দিচ্ছেন মূলত মোহাম্মদ বেগার গালিবাফ। এর বাইরে মূলত এই অংশে সবচেয়ে বড় মিলিটারি লিডারশিপ দিয়ে যাচ্ছেন আইআরজিসির মোহাম্মদ বাইদি, যিনি যাকে মনে করা হয় যে যার কারণে আলটিমেটলি হচ্ছে নেগোসিয়েশন হয়নি পাকিস্তানে, এবং আমেরিকা এবং ইসরায়েল তাকে এখন প্রাইম টার্গেট করে যাচ্ছে এবং তাকে তারা ডিস্ট্রয় করে দেওয়ার প্ল্যান করে যাচ্ছে। তিনি একাধারে পুরো আইআরজিসি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। জুলগাদার মূলত কমপ্লিটলি আইআরজিসি নেভিটাকে কন্ট্রোল করে যাচ্ছেন এবং সাফাবি আইআরজিসি এবং এন্টায়ার ইরানিয়ান সিকিউরিটি ফোর্সটাকে কন্ট্রোল করে যাচ্ছেন। সো আলটিমেটলি হচ্ছে আপনি বুঝতে পারছেন যে পুরো ইরানের কমপ্লিট সিকিউরিটি, পলিটিক্স এবং মিলিটারি লিডারশিপ, আইআরজিসি লিডারশিপ, এভরিথিং ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। অল্প কয়েকজন মানুষের হাতে এই মুহূর্তে কমপ্লিট ইরানিয়ান কন্ট্রোল রয়েছে এবং তাদেরকে মূলত প্রাইম টার্গেট এই মুহূর্তে সেট করেছে ইসরায়েল। সো আপনি নেক্সট ফিউ ডেজের মধ্যে যদি ওয়ার রিজলভ হয়ে যায় এবং নাও হয়, ইসরায়েলের পক্ষ থেকে বেশ কিছু অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট আপনি খুব দ্রুতই দেখতে পারেন। এই সময়ের মধ্যে ইসরায়েল এবং ইউএসের আগ্রাসনের মধ্যেই মূলত ইরানে একটা সমীক্ষা হয়ে গেছে, যে সমীক্ষা বেশ ইন্টারেস্টিং কিছু রেজাল্ট উঠে এসেছে। ওই যে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলেছিলাম যে 10টা পয়েন্ট, সেই 10টা পয়েন্টে ইরান কোনোভাবেই কোনো ধরনের ছাড় দেবে না এবং এটার পাবলিক যে একটা ওপিনিয়ন সেটা এখন সামনে চলে এসেছে একদম ক্লিয়ারলি। ওভার 86% পাবলিক ইরানিয়ান সাধারণ জনগণ ক্লিয়ারলি মনে করে যে নিউক্লিয়ার নেগোসিয়েশন, ইউরেনিয়াম এনরিচমেন্ট এবং এন্টার নিউক্লিয়ার ইস্যু নিয়ে জিরো নেগোসিয়েশনের মধ্যে থাকা উচিত এবং তারা এটাকে সমর্থন করে না। সো পাবলিক ওপিনিয়ন চলে গেছে নেগোসিয়েশনের বাইরে, মানে এটা নেগোসিয়েশন করাই যাবে না। 79% মানুষ মনে করে ইরানিয়ান যে মিসাইল প্রোগ্রাম রয়েছে, ব্যালিস্টিক মিসাইল প্রোডাকশন এবং এটার টেস্ট, আগামী দিনগুলোতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির যে প্রোগ্রাম তাদের হাতে রয়েছে, এটা কোনোভাবেই স্টপ করা যাবে না। তারা এটাকে ন্যাশনাল সিকিউরিটির একটা সেফগার্ড হিসেবে দেখে যাচ্ছে, তারা মনে করে যাচ্ছে। ওভার 79% মানুষ মনে করে যাচ্ছে যে এই প্রজেক্ট বন্ধ করা সুইসাইডিয়াল ফ্যাক্ট হয়ে যাবে ইরানের জন্য এবং তারা কোনোভাবে এটা দিতে চায় না। এবং 74%-এর বেশি মানুষ প্রপারলি মনে করে যাচ্ছে যে হরমুজ স্টেট তাদের একটা সভরেন স্টেটের পার্ট এবং এটাকে কোনোভাবে ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল ওয়াটারের পার্ট হিসেবে দেখার মতো সুযোগ নেই এবং তারা কমপ্লিটলি এর বাইরে চলে যেতে ইরানিয়ান লিডারশিপ, আইআরজিসি থেকে শুরু করে এন্টায়ার ইরানিয়ান পলিটিক্যাল লিডারশিপ যা রয়েছে তাদের প্রত্যেককে চাপ প্রয়োগ করে যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি এখানে ইরানিয়ান নারীদের মতবাদটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অবস্থানে এসেছে। আপনি যদি লাস্ট 50 ডেজের দিকে তাকান, তার প্রত্যেক দিন আপনি খুঁজে পাবেন তেহরান, ইস্পাহান, সিরাজ কিংবা খুররামশাহর এরিয়া, যতগুলো জায়গা রয়েছে তার প্রত্যেকটা এরিয়াতে মূলত তাদের নারীরা রাস্তা ব্লক করে রেখেছে, রাস্তায় প্রোটেস্ট করে যাচ্ছে, এন্টি আমেরিকান, এন্টি ইসরায়েলি প্রোটেস্ট 24 আওয়ার্স তারা ঠিক সেভাবে দিয়ে যাচ্ছে। একটা রাতও আপনি খুঁজে পাবেন না সেখানে রয়েছে। সেই নারীরা ক্লিয়ারলি মনে করে যাচ্ছে হরমুজ স্টেটের টোল তাদেরকে দিতে হবে, এটা তাদের সভরেন রাইটস এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা মানতে বাধ্য। এবং 68% মানুষ মনে করে যে ইরানে যে এক্সিস্ট অফ রেজিস্ট্যান্স রয়েছে, লাইক হিজবুল্লাহ রয়েছে, হামাস রয়েছে, এদিকে হুতি রয়েছে, ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্স রয়েছে, ক্যাতাবিয়ান হিজবুল্লাহ রয়েছে, এর কোনোটাকে অ্যাবান্ডন করা তাদের সুইসাইডিয়াল ফ্যাক্ট হবে, এগুলোকে অ্যাবান্ডন করা যাবে না। সো এই 4-5টা পয়েন্ট যদি আপনি তাকান, এই 4-5টা পয়েন্টের প্রত্যেকটা আলটিমেট গলা চেপে ধরেছে মূলত ইউএসএ এবং ইউএসএকে গলা চেপে ধরেছে মূলত ইকোনমিক্যাল পার্সপেক্টিভে, আর ইসরায়েলকে অলমোস্ট অল দ্য ওয়ে আপনি যদি ল্যান্ড অ্যাটাকের দিকে তাকান তাও
পলিটিক্যাল অ্যাটাকের দিকে তাকান তাও, আগামীর দিনগুলোতে নিউক্লিয়ার অ্যাটাকের দিকে তাকান তাও, ইভেন ইসরায়েল এখানে কমপ্লিট ট্র্যাপের মধ্যে পড়ে গেছে ইরানিয়ান সাধারণ মানুষের এই মুভমেন্টের কারণে। সো আলটিমেটলি ওভারঅল ইরানিয়ান পপুলেশন, মানে আপনি ওভারওয়েলমিং মেজরিটি পার্সনকে আপনি এভাবে ধরে নিতে পারেন যে তারা সত্যিকার অর্থে ইউএসএ ইসরায়েলের বিপক্ষে যে 5টা পয়েন্টে কমপ্লিট মানে মতবাদ দিয়েছে, সেটাকে যদি কোনোভাবে ইগনোর করে ইরানিয়ান লিডারশিপ আসলে টিকবে না, এবং তারা এখন বাধ্য হয়ে গেছে সাধারণ জনগণের এই কথাগুলো মেনে নিতে। সো এই 5টা পয়েন্টে কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। নিউক্লিয়ার, ব্যালিস্টিক মিসাইল, অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স, হরমুজ স্ট্রেইট, এই কটাতে কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। এর বাইরে যত কিছু আছে সেগুলোতে হয়তো ছোটোখাটো নেগোসিয়েশন হতে পারে, বাট ওভারঅল এই 10টা পয়েন্টে তাদের নেগোসিয়েশনের সংখ্যা মানে সুযোগ খুবই কম। এবং নেগোসিয়েশনের সুযোগ যেখানে কম, সেখানে আব্বাস আরাগচি গতকালকে থেকে একটা ডিপ্লোম্যাটিক ট্যুরে বেরিয়েছেন, যেখানে তিনি প্রথম স্টেপ দিয়েছেন মূলত হচ্ছে পাকিস্তানে। যে পাকিস্তানে তাকে রিসিভ করার জন্য আসিফ মুনির, নাকিব এবং তাদের ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে অলমোস্ট টপ লিডারের 5-6 জন গিয়ে তাকে রিসিভ করেছেন। এবং আব্বাস আরাগচির এই ট্যুরকে ধরে নেওয়া হচ্ছে তিনি এখান থেকে ইসলামাবাদ থেকে মস্কোতে যাবেন, ওমানে যাবেন, সেখান থেকে হচ্ছে মস্কোতে যাবেন, রাশিয়াতে। এই ট্যুরটাকে ধরে নেওয়া হচ্ছে যে ইরান ক্লিয়ারলি বুঝতে পারছে যে তাদের আপার হ্যান্ড এই মুহূর্তে তারা স্ট্রংলি হ্যান্ডেল করে যাচ্ছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ার একদিন না একদিন শেষ করতে হবে। এবং ওয়ারের পরবর্তী যে পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ডিরেকশন কীভাবে তারা সেট করবে এবং কিভাবে সেট করবে সেটা ঠিক করার জন্য তারা এই মুহূর্তে ট্যুর দিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেখানে যে 3টা স্টেপে আব্বাস আরাগচি যাচ্ছে, 3টা স্টেপ বা 3টা স্টেটই আলটিমেটলি হচ্ছে খুব ক্রুশিয়াল। আপনাকে আমি ছোট্ট করে বিশ্লেষণ দিই। ওমান অন্যতম বৃহত্তম পার্ট হরমুজ স্ট্রেটের এবং জিসিসি কান্ট্রিগুলোর অন্যতম ক্লোজ নেইভার। ওমানকে হাতে রাখা ইরানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এবং সেই জন্য সে ওমান এখানে এই ট্যুরের অন্যতম প্রধান পার্ট। দ্বিতীয়ত, সৌদি আরব এবং কাতারের অন্যতম বৃহত্তম মিলিটারি অ্যালাই হচ্ছে পাকিস্তান। সো পাকিস্তানকে হাতে রেখে মূলত আলটিমেট জিসিসিকে কন্ট্রোল করতে এবং জিসিসির সাথে রিলেশন রিবিল্ড করার চেষ্টা করে যাচ্ছে ইরান। সো এই জন্য পাকিস্তান এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে যাচ্ছে। একই সাথে তারা মূলত সিজফায়ার করানোর জন্য এবং একটা পিস্টক করানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। অপরদিকে রাশিয়া হচ্ছে এমন এক এলাই যা আগামীর মাল্টিপোলার ওয়ার্ল্ডের অন্যতম বৃহত্তম পার্ট এবং লিডার। পলিটিক্যাল লিডারটা মূলত রাশিয়ার হাতে, ইকোনমিক্যাল লিডারশিপটা থেকে যাচ্ছে মূলত হচ্ছে চায়নার সাথে। সো রাশিয়াতে তার এই মুহূর্তে ট্যুর দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে রাশিয়া, আপনি যদি কাস্পিয়ান সির দিকে তাকান, তার একটা প্রতিবেশী। অপরদিকে হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এশিয়া এবং ট্রান্স ইউরোপিয়ান নেইবারের মধ্যে সবচেয়ে বড় নেইবার হচ্ছে রাশিয়া, এবং রাশিয়ান লিডারশিপ তার ইরানের নেক্সট রিবিল্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। সো এই 3টা জায়গায় আব্বাস আরাগচি একটা সিরিয়াস ট্যুর দিচ্ছেন, এবং সেখানে তিনি লিখেছেন নেভার ফার্স্ট, একদম ক্লিয়ারলি লিখেছেন তার টুইটে নেভার ফার্স্ট। সো ট্রাম্প গতকালকে মূলত হচ্ছে একটা বোল্ড মুভমেন্ট নিয়েছে, যেটা কাইন্ড অফ সুইসাইডিয়াল মুভমেন্টও আমি বলতে পারবো। সেই মুভমেন্টটা মূলত হচ্ছে চায়নার 40টা শিপিং কোম্পানিকে তারা হচ্ছে স্যাংশন দিয়েছে। দ্যাট মিনস হচ্ছে ওই কোম্পানিগুলোর যে শিপ রয়েছে সেগুলো আগামীর দিনগুলোতে ইন্টারন্যাশনাল ওয়াটারের অনেক ক্ষেত্রে তারা হচ্ছে ইন্টারোগেট করতে পারে, সিজ করতে পারে, অথবা আমেরিকান ওয়াটারল্যান্ডে যদি যায় তাহলে তাদেরকে আটকে ধরে রেখে দিতে পারে, যেটা অতীতে রাশিয়ার সাথে তারা করার চেষ্টা করেছে। এবং শ্যাডো প্লেট হিসেবে সেই শিপগুলো এখন হয়তো সাগরে বেশি বেড়ানোর চেষ্টা করে যাবে। এখন এটার কনসিকুয়েন্সেস অনেক বড় আকারে পড়বে। কিভাবে পড়বে? রিজন হচ্ছে চায়না সাধারণ কোনো কান্ট্রি নয়, তার হাতে হিউজ সফট অ্যান্ড হার্ড পাওয়ার রয়েছে। সে প্রথমত হচ্ছে আমেরিকান যে ক্রিটিক্যাল অ্যাসেটগুলোকে তারা রিবিল্ড করে থাকে, লাইক আপনি ডেটার দিকে তাকান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে তাকান এবং হার্ডওয়্যার বিজনেসের দিকে তাকান, সেগুলোকে কন্ট্রোল করবে রেয়ার আর্থ মিনারেলকে নিয়ন্ত্রণ করে, এবং সেটা আগে থেকেই করে আসছে। এখন হয়তো এটা 0 পর্যায়ে নিয়ে যাবে এবং আমেরিকাকে কোনো রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই দেবে না, যার ভিকটিম এন্টার ওয়ার্ল্ড হবে। এবং এই স্যাংশন হিতে বিপরীত হবে অনেক ভয়ঙ্করভাবে। একই সময়ে গত পরশুদিন আমেরিকা যে ইরানিয়ান শিপ সিজ করেছে তুস্কা, সেই সিজ করা শিপে ডোনাল্ড ট্রাম্প লিখেছিল দে হ্যাভ ফাউন্ড সামথিং নাইস, রাইট? সো তারা বলেছে যে চায়নাকে ধরার জন্য তাদের হাতে এভিডেন্স এসেছে। কালকে ইরান পাবলিশ করেছে ওই শিপে তারা নিয়ে এসেছিল মূলত হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, ডায়ালাসিস ইকুইপমেন্ট, যত ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রয়েছে তার সব কিছু মূলত ওই শিপে ছিল। একটা শিপ ভর্তি ফুললি মেডিকেল ইকুইপমেন্ট ছিল। আর আমেরিকা বলছে এটা তারা এমন কিছু পেয়েছে
যাকে নাইস বলা যায় না, বরং আমেরিকার ক্ষেত্রে এটা মূলত হচ্ছে বিপজ্জনক। এখন আমেরিকার ক্ষেত্রে এটা বিপজ্জনক হতেই পারে। আপনাদের মনে থাকার কথা, লাস্ট যখন কোভিড চলছিল তখন ইরানের উপর মেডিকেল স্যাংশনগুলোকে রিলিফ করার জন্য এন্টায়ার ওয়ার্ল্ড মূলত আর্জি জানিয়েছিল ইউএসের কাছে, কিন্তু ইউএসএ একটা স্যাংশনকে রিলিফ করেনি। উত্তরে ইউএসএ মূলত আরও স্যাংশন দেওয়ার প্ল্যান করে যাচ্ছিল। যে ইউএসএ মেডিকেল ইকুইপমেন্ট পাওয়ার পরে এটাকে নাইস মনে করে না, একটা কোভিড মতো পরিস্থিতিতে স্যাংশন রিলিফ করতে পারে না ইরানকে ধ্বংস করার জন্য, এমনই ইনহিউম্যান আচরণ করেছে, তার কাছে তো এইচ এন্ড এভরিথিং খারাপই লাগবে। অ্যান্ড গতকালকে তার্কির এমআইটির একজন টপ ইন্টেলিজেন্স মূলত গতকালকে ঠিক এভাবে বলেছেন, ইব্রাহিম কেলান মূলত তিনি ক্লিয়ারলি বলেছেন যে এই যে ইরান ওয়ার রয়েছে সেটা নট জাস্ট ইরানের ওয়ার, এটা আলটিমেটলি হচ্ছে এন্টায়ার মিডল ইস্ট কেন্দ্রিক ইউএস হেজমনিকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় সিমুলেশন বা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড অ্যাটাক তারা চেষ্টা করে যাচ্ছে। এবং ইরানের অ্যাটাকের মধ্যে তারা মূলত এন্টায়ার মিডল ইস্টের সবচেয়ে বড় পাওয়ার হাউস যেগুলো রয়েছে তাদেরকে ডিস্ট্রয় করার নেক্সট প্ল্যান এখানে এক্সিকিউট করার চেষ্টা করে যাচ্ছে। কিভাবে? ইরানে অ্যাটাক করার সময় তারা মূলত সবচেয়ে বেশি ব্যবহার করে যাচ্ছে ইরাক এবং সিরিয়ার ল্যান্ড অ্যান্ড এয়ার স্পেসটাকে, যেটা খুব সিরিয়াস কানেকশন মূলত হচ্ছে তার্কির সাথে। এখানে এই অ্যাটাক চালানোর ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডকে তারা ব্যবহার করে যাচ্ছে, আগামী দিনগুলোতে সেই প্র্যাকটিক্যাল গ্রাউন্ডই মূলত তার্কির এগেনস্টে ব্যবহার করা হবে। সো এই ওয়ার জাস্ট নট ওয়ার, তারা এটাকে একটা মূলত আগামীর তার্কির সাথে বোল্ড একটা ওয়ারের সিমুলেশন পার্ট হিসেবে ধরে নিয়েছে এবং এটাকে আগামীর দিনগুলোতে তার্কির বিরুদ্ধে ব্যবহার করে যাবে। থিঙ্ক লাইক দ্যাট। এটাই মূলত ট্রু ফ্যাক্ট হতে পারে, কারণ হচ্ছে এখন পর্যন্ত তার্কির উপর যে ধরনের মানে ইনডিরেক্ট অ্যাটাকের চেষ্টা করে যাচ্ছে, আপনি দুদিন পর পরে দেখবেন তার্কির কোনো কনসুলেটের বাইরে মানে শুটিং হচ্ছে, স্কুলে শুটিং হচ্ছে, হুটহাট করে তার্কির কোনো শিপে আগুন ধরে দেওয়া হচ্ছে মেডিটেরিয়ান সিতে। এগুলো আলটিমেট সাইন যে তারা একটা তার্কির নার্ভ টেস্ট করে যাচ্ছে, নেক্সট তার্কি আসলে কি জবাব দেয়। বাট তার্কি ইজ নট লাইক ইরান। তার্কির হাতে হয়তো এত বড় মিসাইল আর্সেনাল নেই, কিন্তু তার্কির হাতে মাস ডিফিকাল্ট অনেক ধরনের ওয়েপন সে নিজেই তৈরি করে যাচ্ছে এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডে ওয়েপন এক্সপোর্টের দিক থেকে চিন্তা করলে ওয়ান অফ দ্য টপ 5 কান্ট্রির মধ্যে একটা হচ্ছে তার্কি। সো তার্কিকে হালকাভাবে নেওয়ার কোনো কিছু নেই। ইউএস এবং ইসরায়েল জানে এখানে এটা করতে গেলে কি ঘটবে। দ্যাটস ইট এখন পর্যন্ত। অ্যান্ড সরি সবার কাছে যে গতকালকে আমি আসলে কোনো ভিডিও দিতে পারিনি। আমি ব্যক্তিগত কাজে সারাদিনই বাইরে কাটিয়েছি কালকে, এবং শেষ দিকে মূলত আমি একটা টিভিতে যেতে হয়েছে। তারা লাস্ট 1-2 সপ্তাহের কাছাকাছি আমার সাথে কন্ট্যাক্ট করে যাচ্ছে, আমি তাদেরকে সময় দিতে পারছিলাম না, বাট লাস্ট কালকে আমি সময় দিয়েছি। হয়তো এটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন। অ্যান্ড দেন হচ্ছে সেগুলো করে আমি যখন বাসায় আসছি তখন আমার আসলে আরও এনার্জি ছিল না যে আরেকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে আমি কোনো একটা আপডেট দেবো। বাট সরি ফর দ্যাট। অ্যান্ড আশা করি আজকের পর থেকে আর সেরকম হবে না। এই পুরো 2 মাসে মানে 2 দিন আমি ভিডিও দিইনি, একবার ঈদে বাড়িতে যাওয়ার সময় আর একবার গতকালকে। সো সরি ফর দ্যাট। থ্যাংক ইউ।